প্রিয় রাগিনী পর্ব সংখ্যা ৩। লেখনীতে লামিয়া ইসলাম সাম্মিম। কাঠফাটা রোদে বিরক্ত হয়ে গত ২০ মিনিট ধরে ভার্সিটির মাঠে দাঁড়িয়ে আছে লামিয়া আর মাহির। তাদের ঠিক সামনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে ভার্সিটির কুখ্যাত সিনিয়র ছেলেদের গ্যাং। তাদের দেখে লামিয়ার চরম বিরক্ত। একে তো গরম তার মধ্যে দাঁড় করিয়ে রেখেছে, তার উপর এই দাঁত কেলানি হাসি দেখে লামিয়ার আগে শরীর চলছে। তবু নিজের রাগ কন্ট্রোল করে বিরক্ত নিয়ে বলল, এইভাবে নিজেদের হলুদ দাঁতের নিয়ে হাসছেন কিভাবে? লজ্জা লাগে না? আপনাদের টুথপেস্টে কি লবণ নেই? সবগুলো ছেলের যেন মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। লামিয়া আবারও বলল, আমাদের এভাবে দাঁড় করিয়ে রাখার মানে কি? তাদের মধ্যে একটি ছেলে বলল, কেন, দাঁড়িয়ে থাকতে কি সমস্যা হচ্ছে? লামিয়া বিরক্তি নিয়ে বলল, জি হ্যাঁ হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। আপনাদের এমন উদ্ভট মার্কা চেহারা দেখতে খুবই বিরক্ত লাগছে। সিনিয়ররা সবাই কপাল কুঁচকে তাকালো। একটা ছেলে বলল, এই যে মিস, আমরা উদ্ভট দেখতে? সোজা সাপটা উত্তর দিল লামিয়া। কোনো সন্দেহ আছে? পেছন থেকে একটি ছেলে বলল, রাসেল ভাইয়া, মাহিয়া বেশি পটর পটর করতেছে। লামিয়া বাঁকা চোখে ছেলেটির দিকে তাকালো। মাহির একবার লামিয়ার দিকে তাকিয়ে আবার ছেলেগুলোর দিকে তাকালো। পিছন থেকে একটি ছেলে রাসেল আবারও বলল, এই মেয়ে, আমাদের ভয় পাও না? লামিয়া বলল, কেন, আপনারা জঙ্গি নাকি যে ভয় পাবো? রাসেল বলল, দাঁড়া, ভাই আইতাছে, আইলে তোরে পটর পটর বন্ধ করে দিব। লামিয়া ভুরু কুঞ্চিত করে বলল, তাই নাকি? রাসেল বলল, হ। লামিয়া বলল, আর ঠিক ততক্ষণেই অপেক্ষা করব এখানে, যতক্ষণ ভাই না আসে। লামিয়া কিছু বলতে যাবে, তার আগে একটি বাইক এসে থামলো তাদের সামনে। সব ছেলে একসাথে বলে উঠল, ওই দেখ, ভাই আইছে। তা শুনে লামিয়া কপাল কুঁচকে তাকালো। সাদা শার্ট কালো প্যান্ট পরা একটি ছেলে তাদের সামনে এসে দাঁড়ালো। একটা ছেলে একটা চেয়ার এনে দিল তাকে। সে আরাম করে বসে, এইবার বল, কি হয়েছে? রাসেল বলল, ভাই, এই মাইয়া বিয়াদবি করছে। মাইয়া অনেক তেজ ভাই, আমরা পারি না, এতে আপনি ডাকছি। বসে থাকা ছেলেটা সামনের দিকে তাকায়, তার চোখে আটকে গেল শ্যামবর্ণের মেয়েটার দিকে। খয়েরি রঙের কামিজ, ওনার গায়ে ক্রস করে রাখা, চুলগুলো বেনি করা, সামনের দিকে লেয়ার কাট করা, মুখের দিকে ছড়িয়ে পড়েছে তা। মুখে একরাশ বিরক্তি আর কালো বাদামি বর্ণের তেজযুক্ত চোখ, যা তাকে মুগ্ধ করেছে। সে সবসময় ভার্সিটিতে আসলেও মেয়েরা গলায় ওড়না ঝুলিয়ে রাখে, মুখে এক গাদা মেকআপ করে আসে, যা দেখে তার বিরক্ত লাগে। কিন্তু এই মেয়ের মধ্যে তার ছিঁড়ে ফোটাও নেই, একদম সাদামাটা, অন্যরকম। এক ধ্যানে চেয়ে আছে ছেলেটা লামিয়ার দিকে। পাশ থেকে রাসেল হালকা ধাক্কা দিয়ে বলল, জুনায়েদ ভাই। তাই শুনে জুনাইদের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। লামিয়া ভুরু কুঞ্চিত করলো, তার মানে ছেলেটার নাম জুনায়েদ। তার কি? জুনায়েদ হালকা কাশি দিয়ে বলল, সিনিয়রদের সাথে বেয়াদবি করেছ? রেগে গেল লামিয়া। যদি বেয়াদবি হয় তাহলে বলবো হ্যাঁ করেছি। জুনায়েদ বড় বড় চোখ করে তাকিয়ে বলল, চিনো আমাকে? আমি কে? বিরক্তি সহিত বলল লামিয়া, আপনি নিজে যদি আপনাকে না চিনেন, আমি তাহলে আপনাকে কি করে চিনব? কে আপনি? সবাই হা করে তাকিয়ে আছে লামিয়ার দিকে। জুনায়েদ গম্ভীর গলায় বলল, তোমার নাম কি? নাম দিয়া কাম কি? যে কাজের জন্য এসেছেন সেটাই বলুন। জুনায়েদ লামিয়ার কথায় থমকে গেল। রাসেল তেড়ে এসে বলল, এই মেয়ে, ভাইয়ের সাথে এভাবে কথা বলছো? সাহস কোথায় পাও তুমি, হ্যাঁ? রাসেল বক বক এতক্ষণ যাবৎ লামিয়ার মুখে সহ্য করছিল, কিছু বলেনি। কিন্তু রাসেল লামিয়ার দিকে তেড়ে আসতে লামিয়া রাগ কন্ট্রোল করতে পারল না। রাসেল তেড়ে আসতেই লামিয়া রাসেলের মেন পয়েন্টে একটি লাথি মেরে বসলো। রাসেল ব্যথায় কুঁকিয়ে উঠল। সবাই লামিয়ার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেললো। মাহির সাইডে যেয়ে দাঁড়ালো। জুনায়েদ চেয়ার থেকে লাফ দিয়ে উঠে গেল। লামিয়ার আগে রিরি করতে করতে বলল, সাহস অনেক না? আমারও অনেক সাহস। আমার সাহস দেখছেন তো? আমার দিকে দ্বিতীয়বার তেড়ে আসলে দেখাবো আমি খুব খারাপ, বুঝেছেন? বলে এর আগে চোখ দিয়ে জুনায়েদকে শাসিয়ে চলে গেল। জুনায়েদ হা করে তাকিয়ে রইল লামিয়ার যাওয়ার পানে। পাশ থেকে একটা ছেলে বলল, ভাই, মায়ের তেজ দেখলেন? আর আপনারে শাসিয়ে গেল।
জুনেদ বাঁকা এসে বলে আই লাইক হার। রাসেল ব্যথায় কোকিয়ে বলল, ভাই আপনি পাগল হয়ে গেছেন, মাইয়া মাইরি অনেক ডেঞ্জারাস। জুনেদ হেসে বলল, বাট আই লাইক হার, মেয়েটা আরও জানতে হবে, খোঁজ নাও মেয়েটার ব্যাপারে। বলেই চলে গেল সে। কাঠফাটা রোদ্দুর, পাশে দোতলার বাড়ি সহ একটি খালি জমির ওপর কোদাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বেলাল শিকদার। তার পাশে দাঁড়িয়ে আছে তার ছেলে রহিম শিকদার। তাদের ঠিক সামনে কোমরে আঁচল গুজে দাঁড়িয়ে আছে আজমেরি বেগম। আজমেরি বেগম রেগে গেল, দেখ রহিম, আমগো জমির ওপরে এক বিন্দু পরিমাণে একটা কোপ দিলে তোরে আমি মাটিতে পুঁইত্তা রাখমু। রহিম বলল, এই বুড়ি, পারলে আয়, দেখামু কে কারে মাটিতে পুঁইত্তা রাখে। আর এডি তো গোনা আমগো জমি, বুঝছস? বাড়ির পাশের জমি ইসলাম পরিবারের, কিন্তু শিকদার পরিবার দাবি করে এটি নাকি তাদের জমি। বাড়ির সব কর্তীরা এক সাইডে দাঁড়িয়ে আছে। বাড়ির সব কর্তার অফিসে এখনো বাসায় আসে নাই। রাশিদা বেগম তার ভেবে দীর্ঘশ্বাস ফেলেন। তাহমিনা বলল, আজকে আবার কি হবে কে জানে। এই বেলাল শিকদার যে মানুষের জমিতে এত লোভ, মন চাই বেটে চুল ধরে টেনে ছিঁড়ে ফেলি। তখন ওই মাহির আল্লামিয়া বাসায় এসে পৌঁছায়। চিল্লাচিল্লি শুনে সেখানে গেল। তাদের দুজনকে দেখে তোয়েব তোয়েবা দৌড়ে এলো। লামিয়া জানতে চাইলো সব খুলে বল। লামিয়া রেগে সেখানে গেল। সাহস কত তার প্রাণপ্রিয় জমি থেকে আবার মাটি নিতে এসেছে ভেবে আবার রেগে গেল লামিয়া। পেছন পেছন তায়েবা আর মাহিরও। লামহা চোখে চশমা টেনে বলল, তোমরা টেনশন করো না, আর দেখো চলে এসেছে আমাদের বাড়ির বিখ্যাত 3 বিচ্ছুটে সর্দাররা। হামিদা হেসে বলল, এবার তো তাহলে আমরাই জিতব। রাশেদা বেগম বললেন, 4 মাথা যখন এক হয়েছে তাহলে আর কারো কিছু করা হবে না। এই জমি থেকে এক ফোঁটাও মাটি নিতে পারবে না। বলে সবাই সামনে তাকালো। রহিম আজমিরির কথা না শুনে মাটিতে কোদাল দিয়ে কোপ দিতেই লামিয়া কোদাল ধরে ফেলল। লামিয়া কপাল কুঁচকে বলল, চাচা, আপনি খুব ভালো করে জানেন এটা আমাদের জায়গা, তাহলে সবসময় এখানে কেন মাটি কেটে নেন বলেন তো? আইসে অগো জায়গা, কান খোলা হন, এটা আমগো জায়গা। আব্বা, আপনি কিছু কর না কেলা? বেলাল সাহেব লুঙ্গি তুলে বলল, ওই সেরি ওই, এটা আমগো শিকদার পরিবারের জমি, মানে আমগো জমি। পাশ থেকে মাহির বলল, আপনাদের জমি, তার প্রমাণ কি? রহিম বলল, দেখছেন আব্বা, দেখছেন, ওরা প্রমাণ চায়। বলে শার্টের হাতা গুটিয়ে আবারও বলল, আব্বা আপনি খালি আদেশ দেন, এখন ওই লাশ ফালাই দিমু। আজমেরি বেগম তেরে বললেন, ওরে আমার গোলাম রে, তুই লাশ ফালাইবি আর আমরা চায়া দেহুম? আয় খালি একবার, এই কোদালের বাড়ি একটাও মাটিতে পড়বো না, আয় তুই আয়। কি তুই আমার পোলারে কোদাল দিয়ে মারবার চাস? পেছন থেকে বেলাল সাহেবের স্ত্রী রহিমা বেগম বললেন, তার স্ত্রী অনেক মোটা শরীরের ভারে হাঁটতে পারে না। সবাই তাকে আলুর বস্তা বলে সম্বোধন করে থাকে। আজমেরি বেগম বললেন, ও আল্লাহ, ঝগড়া করা না পাইরা দেখা এখন দিয়ে আলুর বস্তা মাঠে নামবো। এই মুটকি সর 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 কইলাম, সইরা দাঁড়া, আমগো জমি কষ্ট হইতাছে। রহিমা বেগম অনেক কষ্টে এগিয়ে এসে বললেন, এই বুড়ি কথা হিসাব করে ক, কিন্তু কইলাম। আজমেরি বেগম, ইউ স্টুপিড, ইউ যত নষ্টের গোড়া, তোমার জামাই আর তোর পোলা কত বড় সাহস আমার জমি আইয়া মাটি তুইলা লয়, সাহস কত? রহিমা বেগম বললেন, ওই তুই কি মনে করস তেজ তো গই আছে আমগো নাই? শোন, বেশি কিছু করুম না, এমনে ধরুম আর পায়ের নিচে হালামু। এই যে এইডা দেখছিস না, এই শরীর দিয়া এমন এক জাতা দিমু গত কইরা পেটের সব কিছু বাহির হইয়া যাইব। আজমেরি বেগম বলল, আহারে, এই জাতা দিব আর আমি আঙ্গুল চুষুম, তোর ওই পেট ফুটা কইরা সব তেল বাইর কইরা দিমু, পরে বাজারে বেচমু। রহিমা বেগম বলল, ওরে আল্লাহ গো আল্লাহ, ওই আমার পেট ফুটা করবো আর আমি চাইয়া দেহুম? ওই বুড়ি ওই, মাথায় না তুইলা যদি তোরে একটা আসার দেই তুই মইরা যাবি, হিসাব আছে তোর? খালি ফটর ফটর করাই পারস না। লাস্টের কথা হাত ঝুলিয়ে বলল। আজমেরি বেগম রেগে বলল, এই মুটকি, হাত নড়ায় কথা কবি না, হাত একবারে ভেঙে হালামো। তোর জামাই আর পোলারে সাবধান কইরা দিস কইলাম। আবার যদি আমগো জমিতে মাটি নিবার আহে তাহলে ঠ্যাংকাইটা হাতে ধরাই দিমু, ওই ঠ্যাং নিয়ে আবার হাঁটবার পারবো না।
ওকে, থ্যাংক ইউ। রহিমা বেগম চেঁচিয়ে উঠল, আহারে আমার পোলা আর জামাই ঠ্যাং কাটবো আর আমি বইয়া থাকমো, গোষ্ঠী শুদ্ধ সবগুলোরে মামলা দিমু, ইউ আর কলপিট। কলপিট কথাটা আজমির বেগম বুঝে নাই, তাই সে রেগে বলল, তুই কাইলি কালকে আমার পিঠে কিলাবি আর আমি বইয়া থাকমো, তোর মুখ ধরে আমি ভাঙ্গা দিমু, এই জমি থেকে তোরে কেমনা মাটি নেস আজকে আমি দেখাই সারমু, ইউ আর আন্ডারস্ট্যান্ড মি। রাহিমা বেগম হো হো করে হেসে উঠল, মূর্খ বেটি, আই উইল কিল ইউ। আজমেরি বেগম বলল, আই লাভ হিম। রহিমা বেগম বলল, আই হেট ইউ, আই হেট ইউ টু। রহিমা বেগম তার সাথে তাল মিলিয়ে তার ছেলেও বলল, হ হ, আই হেট ইউ। আজমেরি বেগম, লামিয়া, মাহির, তায়েব, তাইবা দিকে তাকিয়ে বলল, তোরা দাঁড়ায় দাঁড়ায় কি দেহস, তোরা তোর দাদির প্রতিশোধ নিবি না? লামিয়া এগিয়ে এসে বলল, আহা দাদি, তুমি এমন গরিব ছোট লোকের সাথে মুখ লাগাচ্ছ কেন? ওরা তো ছোট লোক, দেখো না বারবার আমাদের জমি নিজের নাম করে নিতে আসে, গরিব তো তাই। তাই এগিয়ে এসে বলল, ঠিকই তো দাদি, ওই গরিব ছোট লোকের সাথে আমাদের কি কথা বলা যায়? রহিম রেগে বলল, এই এই তোরা কাগো ছোট লোক কস, হ্যাঁ ছোট লোক হইল তোরা। মাহি শান্ত গলায় বলে, আমরা তাদের মতো ছোট লোকই করি না, অন্যের জিনিস নিয়ে টানাটানি করি না। রহিম দাঁতে দাঁত চেপে বলে, দেখ তোরা কিন্তু ছোট মানুষে বেশি কথা কইতাছস, বেশি বাড়াবাড়ি করলে আমার মারে দেখছস না, তো গোপর ঢিল মাইরা সুইরা দিমু। তাই বা হো হো করে হেসে উঠল, ঢিল মারার আগেই তুই উচ্চা কইরা দেখা, পরে দেখমু ঢিল মারার সময় তোর মা তোর উপরে পড়ে আছে আর তুই শহীদ হয়ে গেলি। পাশ থেকে মাহির খিলখিল করে হেসে উঠল, ঠিকই তো বলেছিস, পরে 4 দিনকে ব্রেকিং নিউজ হবে, শিকদার বাড়ির ছেলে বেলাল শিকদার, একজন ছেলে যে কিনা রহিম শিকদার এর আলুর বস্তা অন্যায়ের ওপর ঢিল মারতে গিয়ে সেই বস্তা নিজের ওপর চাপা পড়ে শহীদ হয়ে গিয়েছে। সবাই হেসে উঠল। রহিম কিছু না পেয়ে কান্নায় ভেঙে পড়ল। আব্বা, আপনি আমারে কম খাওয়াইবেন এখন থেকে, বলে ভো ভো করে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। পেছন থেকে সবাই আবারও হেসে উঠল। রহিমা বেগম হাত বুলিয়ে পড়ল, তোদের আমি দেখে নিব, বলে তার ভারী শরীর টেনে আস্তে আস্তে চলে গেল। সাথে বেলাল সাহেব সরে গেলেন। আজমেরি বেগম খুশিতে নাতনি নাতনিদের কাঁধে হাত রেখে উচ্ছ্বাস করতে করতে বাড়ির দিকে চলে গেলেন। নিজের রুমে গিয়ে লামিয়া লম্বা শাওয়ার নিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সে আজ ভীষণ ক্লান্ত, চোখ বুজতে সকালের কিছু অতীত ভেসে ওঠে লামিয়ার মুখে। ফট করে তাকিয়ে উঠে বসলো, পাশ থেকে পানি নিয়ে খেয়ে হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে গায়ে এলে দিল আবারও বিছানায়। অফিসে বসে একরাশ বিরক্তি নিয়ে লাবিব দেশে এসেছে এত বছর পর, ভেবেছিল একটু ঘুরবে, বন্ধুদের সাথে আড্ডা দিবে, কিন্তু তার বাবা জোর করে অফিসের দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এই নিয়ে লাবিবের ভীষণ বিরক্তি। সব কাজ শেষ করে ক্লান্ত শরীর নিয়ে বাড়ির পথে রওনা দিল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে, হঠাৎই ফোন বেজে উঠল। ফোন কানে দিতেই তার ঠোঁটে হাসি ফুটে উঠল। কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে তাকালো। বিকেল 4:30 বাজে। মনে হলো একটু ঘুমালে ভালো হয়। কিছু না ভেবেই সে ঘুমিয়ে গেল। ওইদিকে ঘুম থেকে উঠে লামিয়ার সাথে কোনো কিছু ভালো লাগছিল না। বিরক্তিতে মুখে যেন বাংলার পাঁচ করে রেখেছে। এক মগ চা বানিয়ে নিল, হাতে গিটার নিয়ে ছাদে গেল শেষ বিকাল উপভোগ করার জন্য। ছাদে গিয়ে দেখলো তার আগে শারমিন, লামহা, হামিদা, মাহির, তায়েব, তাইবা, ফাহিম, হাফসা সবাই বসে। লামিয়া হাতে গিটার দেখে হাফসা অবাক হয়ে বলল, তুমি গিটার বাজাতে পারো? হামিদা গর্ব করে বলল, শুধু পারে না, লামিয়া খুব ভালো গানও করে। হামিদার কথা শুনে সবাই খুশিতে চিৎকার করে ওঠে, তাহলে প্লিজ একটা গান গাও। লামিয়া হেসে মাথা নাড়ল, ঠিক আছে। মাহির হাত চেপে ধরে বলল, তাহলে আজ ছোটখাটো একটি গানের আসর বসানো যাক, কি বলে? সবাই একসাথে বলে ওঠে, হ্যাঁ। তাইবা আর লামহা নিচে গিয়ে জুস, চিপস, চানাচুর নিয়ে এলো। সবাই মিলে গোল হয়ে বসলো। শারমিন হাসি মুখে বলল, তাহলে শুরু করা যাক। লামিয়া হেসে গিটারে টুংটাং সুর তুলতেই গান ধরল। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আমার কতকাল আমি দিশেহারা দিশেহারা। ও এখানে হচ্ছে পরে লেখিকা বলে দিছে যে বাকি গান নিজের দায়িত্বে শুনে নিবেন, মানে সম্পূর্ণ গান দেয়নি তো এই জন্য আর কি।
গানের আসর জমে উঠল, সবার মুগ্ধ হয়ে লামিয়ার গান শুনছিল। ওদিকে লাবিব তখন ঘুমাচ্ছিল। হঠাৎ এত চেঁচামেচি আর গান শুনে বিরক্ত হয়ে ছাদের দিকে পা বাড়ালো, কিন্তু চিলেকোঠার কাছে এসে সব রাগ উধাও হয়ে গেল। বিষময় নিয়ে দাঁড়িয়ে রইল, অবাক হয়ে লামিয়ার গান শুনছিল। মিনমিন করে বলল, এই মেয়ে আবার গান শিখেছে কবে থেকে? তারপর কিছু একটা ভেবে ঠোঁটে মুচকি হাসি হেঁটে লামিয়ার গান শুনতে শুনতে লাগলো আড়াল থেকে। চারপাশে মৃদু বাতাস বইছে, সন্ধ্যার আকাশটা যেন অন্যরকম শান্তিতে ভরে গেছে। সবাই চুপচাপ হয়ে বসেছিল। হঠাৎ মাগরিবের আজান পড়তেই একে একে সবাই নিজে যেন নেমে এলো, শুধু লামিয়া বাদে। নামাজ শেষে রাশেদা বেগম সবাইকে ডেকে দিলেন পকোড়া খেতে। সবাই নিচে বসে পড়লো। তখন লতিফা বেগম হামিদার দিকে তাকিয়ে বলল, লামিয়া কোথায়? হামিদা গ্লাস হাতে নিয়ে বলল, ও তো নিচে আসেনি, বলে কিছুক্ষণ পর আসবে। লতিফা বেগম কিছু না বলে আবার খেতে দিতে লাগলো। এদিকে লাবিব পকোড়ায় হাত দিয়ে উঠে দাঁড়ালো। লতিফা বেগম অবাক হয়ে বলল, ও কি লাবিব, তুই খাবি না? লাবিব হালকা হেসে উত্তর দিল, খাবো আন্টি, একটু পরে, আমি আসছি, বলেই চলে গেল। মাহির বাঁকা চোখে লাবিবের দিকে তাকালো, আবার চুপচাপ খাওয়ায় মন দিল। চিলেকোঠার সামনে এসে দাঁড়াতেই কপাল ভাঁজ করে ফেললো লাবিব। ছাদের ফ্লোরে শুয়ে আছে লামিয়া, বুকের ওপর হাত রাখা, চোখ দুটো বন্ধ। মৃদু বাতাসে তার চুলগুলো এলোমেলো ভাবে উড়ছে। লাবিব পা টিপে টিপে এগিয়ে এলো লামিয়ার পাশে, হালকা হেসে আস্তে করে চুলগুলো সরিয়ে দিতে গিয়ে চোখ গেল লামিয়ার গালের দিকে। লাবিব এক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল, তারপর আস্তে করে গালে হাত রেখে লামিয়া নড়ে চড়ে উঠল। লাবিব দ্রুত সরে গেল। চোখ খুলে পাশে তাকাতেই লামিয়া পুরো কঞ্চিত করে বলল, আপনি এখানে কি করছেন? লাবিব কপাল ভাঁজ করে ফেলেই বলল, সেটা তো তোমার কে করার কথা, আমার এই প্রশ্ন, তুই এখানে কি করছিস? লামিয়া উঠে বসলো, এলোমেলো চুলগুলো খোপা করে নিল। তারপর সামনে তাকিয়ে শান্ত স্বরে বলল, আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই, বলে উঠে দাঁড়িয়ে চলে যেতে লাগলো। লাবিব হঠাৎ রেগে গিয়ে লামিয়ার খোপা ধরে চুলগুলো শক্ত করে আঁকড়ে নিল। নিজেকে সামনে টেনে নিয়ে বলল, সবসময় তেরামি করিস না, হ্যাঁ? আর এমন তেরা তো তুই ছিলি না আগে। চুল টানাটানি ব্যথা পেল লামিয়া শক্ত চোখে তাকিয়ে লাবিবের দিকে। লাবিব লামিয়ার চোখে চোখ রাখলো, তেরামি আমার সাথে করবি না। মেয়েদের আমি অনেক সম্মান করি, তাদের গায়ে হাত তোলা আমার পছন্দ নয়, বলে খোপা ছেড়ে দিল। এলোমেলো চুলগুলো আবারও ছড়িয়ে পড়ল। তারপর ভয় দেখানোর ভঙ্গিতে বলল, এই চুল খোলা রেখে এতক্ষণ ছাদে বসেছিলি, তোর ভয় হয় না যদি জিন ভূত এসে তোকে নিয়ে যায়? জানের ভয় নাই, মরার কি অত শখ? লামিয়া বাঁকা হেসে চুলগুলো আবার খোপা করে গিটার হাতে তুলে নিল, শান্তিতে চোখ লাবিবের দিকে তাকিয়ে। আমি ভোরের ঝোড়া পাতা, আমার মরার কিসের ভয়, বলে ছাদের দিকে ধরে নেমে গেল। লাবিব লামিয়ার বলে যাওয়া কথাগুলো শুনে নিঃশব্দে তাকিয়ে রইল। অথচ চেঞ্জ হিসেবে হতে পারে একটা মানুষ, তা তো ভাবতে পারে না লাবিব। নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করলো লামিয়া, কিছুক্ষণ থ মেরে বসে রইল। ছাদে শুয়ে থাকার কারণে শরীরটা চুলকাচ্ছিল, তাই জামা নিয়ে বাথরুমে ঢুকে গোসল সেরে নিল একেবারে। চায়ের কাপ হাতে নিয়ে ধীর পায়ে হেঁটে রাশেদের রুমের সামনে এসে দাঁড়ালো শারমিন। দরজা হালকা টোকা দিল। ভেতর থেকে রাশেদ বলছে, মা ভেতরে আসো। শারমিন কোনো কথা না বলে আস্তে করে পা ফেলে রুমে ঢুকলো। ভিতরে ঢুকতেই তার চোখ হা হয়ে গেল। একটু আগে অফিস থেকে ফিরে মাথা ধরেছে বলে আনোয়ারা বেগম চা দিতে বলেছিল রাশেদ। তারপর রুমে এসে গোসল করে ফ্রেশ হয়েছে, এইমাত্র বের হলো। ভেজা চুল মুছছে, পরনে শার্ট প্যান্ট। রাশেদ ভেবেছিল তার মা চা নিয়ে এসেছে, তার পেছনে না তাকিয়ে বলল, মা এতক্ষণ লাগে চা নিয়ে আসতে, বলে ঘুরে দাঁড়াতে দেখলো শারমিনের দিকে। হা করে তাকিয়ে মেয়েটি, মুহূর্তে ভুরু কুচ্ছিত হলো তার। আলমারি খুলে একটি টি শার্ট বের করে পরে নিল। রাশেদ মুখে গম্ভীর করে বলল, আপনি আমার রুমে কেন? শারমিন চোখ নামিয়ে আস্তে করে, আপনার নাকি মাথা ব্যথা করছে, তাই মা আপনাকে চা দিতে পাঠিয়েছে। রাশেদ রুড়ো স্বরে বলে, আমি তো মাকে বলেছিলাম, আপনি কেন এসেছেন? শারমিন গলার স্বরে উত্তর দিল, বড় মা একটু ব্যস্ত ছিলেন, তাই আমাকে পাঠিয়েছেন। রাশেদ বিরক্ত হয়ে বলে, নিয়ে যান এই চা, আমি খাবো না। কেন? আপনার তো মাথা ব্যথা হচ্ছিল, খেয়ে নিন। আমি খাবো না, নিয়ে যান। শারমিনের কষ্টের যেন স্বরে বলল, আমি নিয়ে এসে দেখে খাবেন না?
রাশেদ দৃষ্টি নিচের দিকে রেখে বলল, আপনি যেমনটি ইচ্ছা ভাবতে পারেন। শারমিন এবার জেদের ভঙ্গিতে গিয়েই কাপটা রাশেদের হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনাকে এই চাই খেতে হবে। বিরক্তিতে হাত ঝাড়া দিয়ে কাপটা কাত হয়ে গরম চা ঢেলে পড়লো শারমিনের হাতে। শারমিন ব্যথায় চোখ মুখ বুজে কেঁদে উঠল। সাদা হাত লাল হয়ে গেছে। রাশেদ মুহূর্তে হতবাক, তড়িঘড়ি করে পানি এনে শারমিনের হাত ধরতে গেলে শারমিন হাত সরিয়ে নিল। রাশেদ হাতে দাঁত চেপে বলল, থাপ্পড় দিয়ে কাল লাল বানিয়ে ফেলবো, হাত দিন বলছি, পানি না দিলে ফোসকা পড়ে যাবে। কিন্তু শারমিন কিছুতেই কিছু না বলে চোখ মুছে উঠে দাঁড়ালো। হাতের যন্ত্রণা চেপে ঠোঁট কামড়ে নিচের দিকে ভাঙা কাপের টুকরো হাতে তুলে নিয়ে তুলতে লাগলো। রাশেদ তা দেখে ভীষণ রেগে গেল। ধমক দিয়ে বলল, আপনাকে এসব তুলতে বলেছি আমি, রাখুন, হাতে লেগে যাবে। বলেই হাতে লাগবে বলতে কাঁচের টুকরো বিঁধল, রক্ত ঝরে পড়তে লাগলো। এবার রাশেদ রাগ যেন চরমে উঠল। সে শারমিনের হাত টেনে দাঁড় করিয়ে বলল, এত জেদ কেন? হ্যাঁ, থাপ্পড়ে জেদ বের করে দিব, বিয়াদব মেয়ে। শারমিন তৎক্ষণাৎ ধাক্কা দিয়ে সরিয়ে দিল রাশেদকে। চোখ ভিজে গেল, তেজি স্বরে বলল, হ্যাঁ ঠিকই বলেছেন, আমি বিয়াদব। আপনার জন্য চা আনতে চাইনি, জোর করে পাঠানো হয়েছিল আমাকে। ভুল হয়েছে আমার, ক্ষমা করবেন। আমাকে আপনি যে এত ঘৃণা করেন আমি জানতাম না, সত্যি জানতাম না। আর কখনো এমন বিয়াদবি করবো না, কোনোদিন না। বলেই দরজা ঠেলে দ্রুত চলে গেল। রাশেদ চুপচাপ দাঁড়িয়ে রইল। নিজের ওপর রাগ হচ্ছে ভীষণ। যদি কাপটা সরাসরি হাতে নিত তাহলে শারমিনের হাতে গরম চা পড়তো না, কাচের টুকরো হাতে বেঁধে হাত কেটে যেত না। রাগে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল সেও। বই হাতে নিয়ে চোখে সাদা চশমা এঁটে দোতলায় লম্বা বারান্দায় অন্ধকারে চুপচাপ বসে আছে লামহা। ফোনে কথা বলতে বলতে বারান্দায় পা রাখলো আবির। কথা শেষ করে পাশে তাকাতে চমকে উঠলো, বুকের ভেতর থুতু মেরে বলল, এইভাবে ভূতের মতো বসে আছিস কেন তুই? লামা কোনো উত্তর দেয় না। সে আকাশের দিকে চেয়ে চুপচাপ বসে আছে। আবির ভুরু কুঁচকে কাছে গিয়ে বলল, লামহা, তবু উত্তর নেই কোনো। আবির বিরুদ্ধে মাথা হালকা টোকা দিল। লামহা ধীরে ঘাড় কাত করে শান্ত চোখে তাকালো আবিরের দিকে। সে চোখে এমন নিস্তবতা যে আবির হঠাৎ করে ভয় পেয়ে গেল। মনে হলো মেয়েটা যেন ভূতের কোনো আঁচড় পড়েছে। এমন সময় পেছন থেকে তায়েব চিৎকার করে উঠল, লামহা, একটিল। তায়েবের হঠাৎ চিৎকারে লাবি ভয়ে উঠল। সেটা দেখে তায়েব ভরকে গেল। ভাইয়া এভাবে ভয় পাচ্ছেন কেন? কি হয়েছে? আবিরের ভয় পাওয়া মুখ দেখে লামহা ফিক করে হেসে উঠল। তারপর তায়েবের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তায়েবকে খুঁজে আন, আমি আসছি। তায়েব এবার আবিরের ভয় পাওয়া মুখের দিকে তাকালো, তারপর নিচে নেমে গেল। আবির ভয় পেয়ে যা দেখে লামহা মুচকে এসে বলল, ভয় কি খুব বেশি পেয়েছেন? আবির বেচারা মুখ বানিয়ে কোনো শব্দ বের করতে পারল না। লামহা ধীরে ধীরে এগিয়ে আবিরের দিকে তাকিয়ে বলল, আপনি দেখি ভীষণ ভীতু, ভয় পাবেন না, আমরা লুকোচুরি খেলছিলাম। একথা বলতে হাসতে হাসতে চলে গেল লামহা। আবির নিঃশ্বাস ফেলে তার চলে যাওয়ার দিকে চেয়ে রইল। মনে মনে ভাবলো, আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। ভাবতেই ঠোঁট উল্টালো আবির। প্রায় 1-2 ঘন্টা ধরে গোসল শেষ করে বেরিয়ে এলো লামিয়া। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। নিচ থেকে খাবারের জন্য ডাক আসছে। চুলে গামছা পেঁচিয়ে নিচে নেমে টেবিলে বসলো। হঠাৎ তার মনটা কেমন করছে, ভালো লাগছে না কিছুই। এত পরিস্থিতি কেমন লাগছে, এত অস্থির লাগছে কেন বুঝতে না পেরে চুল না মুছে চলে গেল খাবার খেতে। খাবার টেবিলে সবাই উপস্থিত, শুধু নেই শারমিন। তাই সাবরিনা বেগম সাফওয়ানকে জিজ্ঞেস করলেন, তোর বোন কোথায়? ফারিয়া খেতে খেতে উত্তর দিল, তখন ডাকতে গিয়েছিলাম, আপু বলেছে পেট ভরা খাবে না। সাবরিনা আর কিছু বলে না, কিন্তু রাশেদের গলায় যেন খাবার নামছে না। মাথা নিচু করে প্লেটে আঁকিবুকি করছে দেখে আনোয়ারা বেগম বলল, কি ব্যাপার রাশেদ, খাচ্ছিস না কেন? রাশেদ নিচু গলায় বলল, খাচ্ছি তো মা। বলেই ভাত মুখে নিল। লাবিব নিশ্চুপ খাচ্ছে। লামি একবার তার দিকে তাকালো, তারপর আবার নিজের খাওয়ায় মন দিল। খাওয়া শেষে সবাই
যে যার রুমে চলে গেল। রাশেদ রুমে গিয়ে ছটফট করতে লাগলো। রাত 12টা, সবাই ঘুমিয়ে গেছে। রাশেদ আস্তে আস্তে নিচে নেমে ফ্রিজ থেকে খাবার আর পানি নিয়ে আবারও উঠল। শারমিনের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় টোকা দেওয়ার আগেই তার কাঁধে কেউ আলতো করে হাত রাখলো। পেছনে ফিরে দেখে সাফওয়ান দাঁড়িয়ে। রাশেদ অস্বস্তিতে নিঃশ্বাস ফেলল। সাফওয়ান হেসে বলল, রাগের আড়াল যে ভালোবাসা, সেটা কবে দেখাবি আমার বোনকে? রাশেদ চুপচাপ তাকিয়ে রইল। সাফওয়ান বলল, আচ্ছা, ভুল হয়েছে তোদের বিষয়ে কথা বলা, আর বলবো না, বলে হেসে চলে গেল। রাশেদ খাবার হাতে নিয়ে আস্তে করে শারমিনের রুমে প্রবেশ করলো। দরজা ভেতর থেকে লাগিয়ে দিল। খোলা আকাশের নিচে দোতলায় বসে আছে লামিয়া। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তাকিয়ে আছে ওই দূর আকাশের চাঁদের দিকে। ফোনে কথা বলতে বলতে সবে প্রবেশ করেছে ছাদে লাবিব। অসময়ে লামিয়াকে ছাদে দেখে বেশ অবাক হয়েছে সে। কপাল কুঁচকে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে লামিয়ার সামনে দাঁড়াতেই বলল, কি চাই? লামিয়ার কথায় লাবিবও বলল, এত রাতে এখানে কি করছিস? বসে আছি, দেখতে পাচ্ছেন না? তা তো দেখতেই পাচ্ছি, তবে এত রাতে ছাদে কেন? তাও একা? চাঁদের যেমন কেউ নেই, আমিও মূলত চাঁদের মতোই একা। লাবিব ভাই। লামিয়ার কথা শুনে লাবিব চুপচাপ লামিয়ার দিকে তাকালো। লামিয়াকে কিছু বলার সাহস নেই, তাই কি সে বাকরুদ্ধ হয়ে রইল। ছোটবেলায় ঝগড়াটে মেয়ে লামিয়া, বড় হয়ে গিয়েছে এখন, তবে তার ছোটমণি যেন এখনই আছে। লামিয়ার কপালে এলোমেলো চুলগুলো লাবিব সরিয়ে দেওয়ার জন্য হাত বাড়াতেই লামিয়া দাঁড়িয়ে লাবিবের দিকে তাকিয়ে আস্তে করে ছাদ থেকে নেমে গেল। লামিয়ার যাওয়ার দিকে তাকিয়ে লাবিব হালকা হেসে উঠল। এই পর্যন্তই ছিল পর্ব 3। 3 বললে ভুল হবে, আসলে এখানে হচ্ছে 6। আমি প্রতিদিন 2টা করে পর্ব দিই। তো এই 6টা পর্ব পড়ার পর তা আপনাদের কি মনে হয় এখানে নায়ককে? আসলেও কি আদৌ আমরা নায়ককে পেয়েছি, নাকি এখন আমরা নায়কের দেখাই পাইনি? নায়ক কে হতে পারে বলেন তো?